ঈশিতার শরীর ঠান্ডা হয়ে গেল। সে দরজার দিকে তাকিয়ে রইল। কেউ কি আবার? কয়েক সেকেন্ডের ব্যবধান, তারপর ধীরে ধীরে দরজা খুলল সে। যেই হোক সামনে এসো। কখনো কি ভেবেছেন একদিন ভোরে ঘুম থেকে উঠে দেখলেন আপনার দরজার সামনে পড়ে আছে একটা অচেনা চিঠি, আর তাতে লেখা প্রতিটা কথাই একের পর এক সত্যি হতে শুরু করলো? তাহলে আপনি কি সেই চিঠিটার রহস্য খুঁজতে বেরাতেন, নাকি ভয়ে সেটা ছুঁয়েও দেখতেন না? নমস্কার, আমি মানসী। আপনারা শুনছেন অপরিচিত গল্প ও কথার এক নতুন সম্ভার। আমাদের আজকের গল্প অন্তরাল। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের গল্প। কলকাতার উপকণ্ঠে পুরনো এক দোতলা বাড়ির দ্বিতীয় তলায় একাই থাকত ঈশিতা। বাড়িটা তার দাদুর সময়ের। দেয়ালের রং প্রায় উঠে গেছে বললেই চলে। কাঠের জানলাগুলো বাতাসে কেঁপে উঠলে মনে হয় কেউ যেন ধীরে ধীরে দরজায় নখ বুলিয়ে যাচ্ছে। কিন্তু ঈশিতা এইসব নিয়ে ভাবত না, কারণ মানুষ যখন অনেকটা একা হয়ে যায় তখন নীরবতাকেই সঙ্গী বানিয়ে নিতে শেখে। বছর দুয়েক আগে বাবা মা দুজনেই একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যান। তারপর থেকে এই বাড়ি, এই নিস্তব্ধতা আর নিজের ছোট্ট লাইব্রেরির বইগুলোই ছিল তার পৃথিবী। ঈশিতা একটা অদ্ভুত অভ্যাস ছিল। প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠে দরজা খুলে বারান্দায় দাঁড়াতো এবং সে বলতো, সকালেই প্রথম রোদটা গায়ে না মাখলে সারাদিন কেমন জানি অদ্ভুত লাগে। সেদিনও তার ব্যতিক্রম হলো না। ভোরের আলো তখনও পুরো ফোটেনি। দরজা খুলতেই একটা সাদা খাম ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকে এলো। ঈশিতা একটু থমকে গেল। খামটা ঠিক দরজার নিচে পড়ে আছে। সে চারিদিকে একটু তাকালো। সিঁড়িতে কেউ নেই, বারান্দায় কেউ নেই, নিচের গেটও বন্ধ। কিন্তু খামটা তাহলে কোথা থেকে এলো? এসব কথা বাদ দিয়ে ধীরে ধীরে খামটা তুলে নিল সে। কোনো ডাক টিকিট নেই, কোনো প্রেরকের নাম নেই, শুধু কালো কালি দিয়ে লেখা দুটো শব্দ, ঈশিতা শুধু তোমার জন্য। তার বুকের ভেতর হালকা কাঁপুনি শুরু হলো। কৌতূহল না সামলাতে পেরে খামটা খুলল সে। ভেতরে মাত্র এক টুকরো কাগজ। সেখানে লেখা, আজ দুপুর 1:17 তোমার প্রিয় নীলমকটা হাত থেকে পড়ে ভেঙে যাবে। অবাক হয়েও না, এটা সবে শুরু। ঈশিতা একটু হেসে ফেলল। দূর, কে এইসব আজগুবি মজা করছে আমার সাথে? চিঠিটা ভাঁজ করে টেবিলের উপর রেখে দিল। তারপর প্রতিদিনের মতো নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। সময় এগোতে লাগলো। সকাল থেকে দুপুর, ঘড়িতে তখন 1:16। ঈশিতা রান্নাঘরের দাঁড়িয়ে সে নীলমগে কফি ঢালছিল। ঠিক তখনই মোবাইলে একটা নোটিফিকেশন এলো। অবচেতনভাবে সে স্ক্রিনের দিকে তাকালো। 1 সেকেন্ডের জন্য হাতের ভারসাম্য নষ্ট হলো। ঠিক তখনই মগটা হাত থেকে পিছলে গেল। সাদা মেঝের ওপর নীলমগটা শত টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। ঈশিতা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ ধীরে ধীরে দেয়ালে ঝোলানো ঘড়িটার দিকে উঠল। 1:17। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর সে দৌড়ে টেবিলের কাছে এলো। চিঠিটা আবার খুলল। একটা একটা শব্দ মিলিয়ে দেখল। একটাও ভুল নেই, সব কিছু হুবহু ঘটেছে। হঠাৎ করে ঘরটা যেন অস্বাভাবিক নীরব হয়ে গেল। এতটাই নীরব
যে নিজের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। ঈশিতা নিজেকে বোঝানোর চেষ্টা করলো। এটা কাকতালীয়, শুধুই কাকতালীয়, আর কিছু না। কিন্তু মনের ভেতর একটা প্রশ্ন বারবার ঘুরতে লাগলো, যদি এটা কাকতালীয়ই হয় তবে চিঠিটা আগে এলো কিভাবে? সেদিন আর রাতে ঘুম এলো না তার। বারবার দরজার দিকে তাকাচ্ছিল সে। কেউ কি আবার আসবে? আবার কি কোনো চিঠি আসবে? ঘড়ির কাঁটা ধীরে ধীরে রাত 12টার দিকে এগোতে লাগলো। আর ঠিক তখনই দরজার ওপাশ থেকে খুব আস্তে একটা শব্দ ভেসে এলো। কাগজ খসে যাওয়ার সে এক শব্দ। ঈশিতার শরীর ঠান্ডা হয়ে গেল। সে দরজার দিকে তাকিয়ে রইল। কেউ কি আবার একটা নতুন চিঠি রেখে গেল? একটা চিঠি হয়তো কাকতালীয় হতে পারে, তা বলে দুটো? সেটা কি এখনো কাকতালীয়ই আছে, নাকি ঈশিতার জীবনে এমন কিছু শুরু হতে চলেছে যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ নেই? ঈশিতা দরজার সামনে স্থির হয়ে দাঁড়িয়েছিল। দরজার ওপাশে আর কোনো শব্দ নেই। কয়েক সেকেন্ডের ব্যবধান, তারপর ধীরে ধীরে দরজা খুলল সে। করিডোর পুরো ফাঁকা, সিঁড়িতেও কেউ নেই, কিন্তু দরজার ঠিক সামনে আবারও পড়ে আছে একটি সাদা খাম। এবার তার হাত কাঁপছিল। খামটা তুলে নিয়ে কোনো রকমভাবে দরজাটা বন্ধ করলো সে। ভেতরে ঢুকে আলো জ্বালিয়ে ধীরে ধীরে কাগজটা খুলল। আগামীকাল সকাল 10টা 40 মিনিটে বুকশেলফের তৃতীয় তাকে রাখা লাল মলাটের বইটা নিজে থেকেই মেঝেতে পড়ে যাবে। বইটার ভেতরে যা পাবে সেটাই তোমার প্রশ্নের প্রথম উত্তর। ঈশিতা এবার বিরক্ত হয়ে কাগজটা টেবিলের উপর ছুঁড়ে ফেলল। বুকশেলফ থেকে নিজের থেকে বই পড়ে যাবে? উফ, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আই কান্ট টলারেট দিস। সারা রাত আর ঘুম হলো না তার। পরদিন সকালে যখন উঠল, সে ইচ্ছে করেই বুকশেলফের সামনে একটা চেয়ার টেনে বসে রইল। ঘড়ির কাঁটা এগোচ্ছে। 10টা 38, 10টা 39। তার বুকের ভেতর ধুকপুক শব্দ যেন আরও জোরে শোনা যাচ্ছে। এবার 10টা 40 বাজল। হঠাৎ একটা দমকা হাওয়ায় জানলার ফাঁক দিয়ে ঘরে ঢুকল। পুরনো কাঠের বুকশেলফটা হালকা কেঁপে উঠল। তারপর ধপ। তৃতীয় তাকে রাখা লাল মলাটের বইটা মেঝেতে পড়ে গেল। ঈশিতার শরীর ক্রমশ যেন অবশ হয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে বইটা তুলল। পাতার মাঝখান থেকে একটা পুরনো ছবি বেরিয়ে এলো। ছবিতে ছোট্ট একটা মেয়ে হাসছে, হাতে একটা নীল রঙের মগ। ঈশিতা ছবিটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এটা 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 তো আমি। ছবির পেছনে কাঁপা হাতে লেখা, সব কিছু ভুলে যেও না। ঈশিতা আর নিজেকে সামলাতে পারল না। সে পুরো বাড়িটা খুঁজে দেখল, ছাদ, বারান্দা, স্টোর রুম, কোথাও কোনো মানুষ নেই। তাহলে এই চিঠিটা বারবার কে রেখে যাচ্ছে? সেই রাতেও ঠিক 12টায় আবার সেই শব্দ। এবার আর এক মুহূর্ত দেরি না করে ঈশিতা দরজা খুলে সিঁড়ির দিকে দৌড় দিল। কিন্তু পুরো সিঁড়ি ফাঁকা। নিচের গেট ভেতর থেকে তালাবদ্ধ, যেন কেউ কখনো এখানে আসেনি। দরজার সামনে আবারও একটি খাম। হাঁপাতে হাঁপাতে সে খুলল। সেখানে লেখা,
আগামীকাল বিকেল 5:12 ফোন বেজে উঠবে। ফোন ধরবে না। যদি ধরো তাহলে এমন একটা কণ্ঠ শুনবে যেটাকে তুমি বহু বছর আগে হারিয়েছ বলে বিশ্বাস করেছিলে। ঈশিতা এবার রাগে চিঠিটা ছিঁড়ে ফেলে দিল। সে চিৎকার করে বলতে লাগলো, যেই হোক সামনে এসো, এসব বন্ধ করো। আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। তার গলার আওয়াজ ফাঁকা বাড়ির দেয়ালে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। কোনো উত্তর এলো না। পরদিন বিকেল। ঈশিতা ঠিকই করেছিল, যাই হোক ফোন সে ধরবে না। ঘড়িতে তখন 5:11। 1 মিনিট পরে ফোনটা বেজে উঠল। স্ক্রিনে কোনো নাম্বার নেই, শুধু লেখা আননোন কলার। ঈশিতা ফোনটার দিকে তাকিয়ে রইল। রিং থামছে না। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। না 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 না, আমি ফোন ধরবো না, ধরবো না, কিছুতেই না। নিজেকে বারবার বলছিল সে। ঠিক তখনই রিং থেমে গেল। সে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু পরের মুহূর্তেই একটা ভয়েস মেসেজ এসে পৌঁছালো তার ফোনে। কাঁপা হাতে সে প্লে করলো। মাত্র 3 সেকেন্ডের রেকর্ডিং। একটা মেয়ের গলা, খুব শান্ত, খুব পরিচিত। সব মনে পড়বে, খুব তাড়াতাড়ি সব মনে পড়বে। ঈশিতার হাত থেকে ফোনটা ধপ করে পড়ে গেল। কারণ ওই গলাটা অন্য কারণ নয়, ওটা ছিল ঈশিতার নিজের গলা। এবার আর এটা কাকতালীয় নয়, কেউ একজন ঈশিতাকে তার নিজের অতীতের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। কিন্তু কেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি ফোনের ওপাশে সত্যি ঈশিতার নিজের গলায় থাকে, তাহলে সেই ভয়েস মেসেজ কে পাঠালো? একটা মানুষের নিজের গলা, নিজের ফোনে, অজানা নাম্বার থেকে। এমন ঘটনা কি সত্যিই সম্ভব? ঈশিতা সারা রাত চোখের পাতা এক করতে পারল না। সে বারবার সেই ভয়েস মেসেজটা শুনছিল। প্রতিবারই এক কথা, সব মনে পড়বে খুব তাড়াতাড়ি। গলাটা তার নিজের, কিন্তু সে কোনোদিন এমন রেকর্ডিং করেনি তো। ভোর হতেই দরজার নিচে আবার সে পরিচিত শব্দ। ঈশিতা এবার দৌড়ে দরজা খুলল। করিডর আবারও ফাঁকা। মেঝেতে পড়ে আছে আরেকটি সাদা খাম। কাঁপা হাতে সে খুলল। ভেতরে একটি মাত্র লাইন। আজ রাত 11:30 স্টোর রুমে যাবে, উত্তর খুঁজে পাবে। কিন্তু মনে রেখো, সব সত্যি জানার সাহস সবার থাকে না। ঈশিতা এবার অনেকক্ষণ চুপ করে বসে রইল। সে এক দৃষ্টিতে সেই লাইনটা বারবার পড়ে যাচ্ছে। স্টোর রুম, যেখানে বছরের পর বছর সে ঠকেনি। বাবা মা মারা যাওয়ার পর ঘরটা তালা দিয়ে রেখেছিল সে। সারাদিন তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, আমি কি সত্যি কিছু ভুলে গেছি? কেন আমি কিছু বুঝতে পারছি না? রাত তখন 11:25। হাতে একটি টর্চ নিয়ে ধীরে ধীরে সে স্টোর রুমের সামনে দাঁড়ালো। তালাটা মরচে পড়ে শক্ত হয়ে গেছে। অনেক কষ্টে খুলতেই কর্কশ শব্দে দরজাটা খুলে গেল। ঘর জুড়ে ধুলোর গন্ধ, পুরনো আসবাব, ভাঙা ট্রাঙ্ক আর মাকড়সার জাল। হঠাৎ টর্চের আলো একটা কাঠের বাক্সের উপর পড়ল। বাক্সটার উপর কালো মার্কা দিয়ে লেখা ঈশিতা। তার বুক ধরফর করতে লাগলো। সে ধীরে ধীরে বাক্সটা খুলল। ভেতরে একটি নীল রঙের ডায়েরি। ঠিক সেই নীল রং, যে রঙের মগটা প্রথম দিন ভেঙে গিয়েছিল।
ডায়েরির প্রথম পাতায় লেখা, যদি কোনো দিন সব ভুলে যাও তাহলে এখান থেকেই শুরু করবে। ঈশিতার নিঃশ্বাস যেন আটকে যাচ্ছিল। সে দ্রুত পাতাগুলো উল্টাতে লাগলো, কিন্তু প্রতিটি পাতা ফাঁকা। শুধু শেষ পাতায় লেখা। তুমি ইচ্ছে করে সব মুছে ফেলেছিলে? ঠিক তখনই স্টোররুমের এক কোণ থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো। ঈশিতা টর্চ ঘুরিয়ে আলো ফেলতেই দেখলো একটা পুরনো টেপ রেকর্ডার, ধুলোয় ঢাকা। সে কাঁপা কাঁপা হাতে প্লে বাটন চাপলো। কয়েক সেকেন্ডের বিরতি, তারপর শুধু ঝিরঝির একটি শব্দ ভেসে এলো, আর ঠিক পরেই একটি মেয়ের কণ্ঠ, খুব শান্ত, খুব পরিচিত। তুমি নিজেকে বাঁচানোর জন্য তোমার স্মৃতিগুলোকে মনে রাখার পথ বন্ধ করে দিয়েছিলে। ঈশিতা এবার হতবাক। রেকর্ডিং চলতে লাগলো। কারণ সেই রাতে ঘটা ঘটনার মানসিক চাপ তুমি সহ্য করতে পারোনি। কিন্তু সত্যি থেকে তো পালিয়ে বাঁচা যায় না, তাই না? রেকর্ডিংটি হঠাৎই বন্ধ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে বাড়ির সব আলো নিভে গেল। চারিদিকে এবার অন্ধকার, শুধু টর্চের ক্ষীণ আলো। ঈশিতা দ্রুত স্টোররুম থেকে বেরিয়ে এলো। হৃদস্পন্দন এত জোরে হচ্ছিল যেন পুরো বাড়ি শুনতে পাচ্ছে। ঘরে ঢুকতে এসে দেখলো টেবিলের ওপর আরেকটি খাম, কিন্তু কিন্তু সে তো দরজা বন্ধ করেই বেরিয়েছিল। তাহলে এই খামটা এলো কিভাবে? সে ধীরে ধীরে খামটা খুলল। ভিতরে এবার কোনো ভবিষ্যবাণী নেই, শুধু একটি বাক্য, আগামীকাল আর কোনো চিঠি আসবে না, কারণ আজ তুমি চিঠির প্রেরকের সঙ্গে দেখা করবে। চিঠির প্রেরক কে? কে হতে পারে? চিঠির নিচের শেষ লাইনটা পড়তেই তার মুখের রং বদলে গেল। সেখানে লেখা, আয়নার সামনে দাঁড়িয়েও ও তো তোমার দিকেই তাকিয়ে আছে। আজ পর্যন্ত ঈশিতা বিশ্বাস করছিল কেউ একজন তাকে অনুসরণ করছে, কেউ একজন চিঠি লিখছে, কেউ একজন তার অতীত জানে। কিন্তু যদি লেখক কখনই অন্য কেউ না হয়, যদি সব প্রশ্নের উত্তর ঈশিতার নিজের মধ্যেই লুকিয়ে থাকে। সারা রাত আয়নার সামনে দাঁড়িয়েছিল ঈশিতা। চিঠির শেষ লাইনটা বারবার তার মাথায় ঘুরছিল। আয়নার সামনে দাঁড়িয়েও উত্তর তোমার দিকেই তাকিয়ে আছে। আয়নার সামনে দাঁড়িয়েও উত্তর তোমার দিকেই তাকিয়ে আছে। আয়নার সামনে দাঁড়িয়েও উত্তর তোমার দিকেই তাকিয়ে আছে। আয়নায় সে নিজের মুখই দেখছিল, ক্লান্ত, ভীত, আর এক অদ্ভুত শূন্যতায় ভরা। হঠাৎ তার চোখ পড়ল আয়নার কাঠের ফ্রেমের উপর। ফ্রেমের এক কোণে ছোট্ট একটা খাঁজ। এর আগে কখনোই খেয়াল করেনি সে। সাবধানে ফ্রেমটা খুলতেই ভেতর থেকে একটা ছোট্ট চাবি মেঝেতে পড়ে গেল। চাবিটা ঠিক স্টোর রুমে পাওয়া কাঠের বাক্সটা তালার মতো। ঈশিতা আবার দৌড়ে স্টোর রুমে গেল। বাক্সটার নিচের দিকে আরেকটা গোপন খোপ ছিল। চাবিটা ঢুকিয়ে ঘোরাতেই টুক করে খুলে গেল। ভেতরে একটি পুরনো ভিডিও ক্যামেরা, আরেকটি শেষ সাদা খাম। খামের উপরে লেখা, এটাই শেষ চিঠি। ঈশিতার হাত কাঁপছিল। সে প্রথমে ক্যামেরাটা চালু করলো। স্ক্রিনে ধীরে ধীরে একটি ভিডিও ভেসে উঠল। কয়েক সেকেন্ড ঝাপসা, তারপর স্ক্রিনে দেখা গেল ঈশিতা নিজেই, কিন্তু মুখে অনেক বেশি ক্লান্তি, চোখ দুটো লাল, মনে হচ্ছে অনেকদিন ঘুমায়নি। ভিডিওতে ঈশিতা ধীরে ধীরে বলল, যদি এটা তুমি দেখে থাকো তাহলে তার মানে তুমি আবার সব ভুলে গেছো। আচ্ছা, সেদিনের কথা তোমার কিছু মনে আছে? সকাল থেকে তুমি খুব জেদ করছিলে। তুমি সমুদ্র দেখতে যেতে চাইছিলে। বাবা বলেছিলেন আজ না, আরেকদিন যাব, কিন্তু তুমি থামোনি। বারবার বলছিলে আজই যেতে হবে, আজই। শেষ পর্যন্ত বাবা তোমার জেদের কাছে হার মেনেছিলেন। আমরা তিনজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। ফেরার পথে প্রবল বৃষ্টি শুরু হয়। রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছিল।
একটা দ্রুত গতিতে আসা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের গাড়ির সামনে চলে আসে। তারপর একটা বিকট শব্দ। ঈশিতার চোখ জলে ভেসে উঠল। ভিডিওর ঈশিতা আবার বলল, তদন্তকারীরা বলেছিলেন দুর্ঘটনাটা এড়ানোর কোনো উপায়ই ছিল না, ভুলটা ট্রাক চালকের ছিল। কিন্তু তুমি সেটা কখনো বিশ্বাস করনি। তুমি শুধু একটা কথাই বারবার বলছিলে, আমি যদি সেদিন যেতে না করতাম তাহলে বাবা মা আজ বেঁচে থাকতো, আমার সাথে থাকতো। এই একটাই অপরাধ বোধ তোমাকে প্রতিদিন একটু একটু করে ভেঙে দিয়েছে। তুমি নিজেকে কখনো ক্ষমা করতে পারোনি। কিন্তু সত্যিটা হলো, একটা শিশুর জেদ কখনো কারোর মৃত্যুর কারণ হতে পারে না। দুর্ঘটনার জন্য তুমি কখনোই দায়ী ছিলে না। তুমি তো শুধু চেয়েছিলে বাবা মার সাথে একটু সময় কাটাতে। কিন্তু নিয়তির পরিহাস অন্য কিছুই ছিল। সেদিনের দুর্ঘটনায় শুধু তুমি মা বাবাকে হারাওনি, নিজেকেও হারিয়েছিলে। তুমি বেঁচে গিয়েছিলে, কিন্তু সেই বেঁচে থাকাটাকে কোনোদিন মেনে নিতে পারোনি। প্রতিদিন নিজেকেই দোষ দিতে শুরু করেছিলে। একসময় সব শেষ করে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলে। সেই সময় আমাকে যে ডাক্তার দেখছিলেন তিনি আমাকে একটা কথা বলেছিলেন, আজ যা অনুভব করছো সেটা ভবিষ্যতে তোমার জন্য লিখে রেখে দাও। আমি তাই করেছি। আমি এই বাড়ির প্রতিটা জায়গায় সূত্র লুকিয়ে রেখেছি, চিঠিগুলো লিখেছি, নিজের গলায় রেকর্ড করছে, ছবিটা রেখেছি, ডায়েরিটা রেখে দিয়েছি। কারণ আমি জানতাম একদিন তুমি সব ভুলে যাবে, আর তখন এই চিঠিগুলো তোমাকে আবার নিজের কাছেই ফিরিয়ে আনবে। ভিডিও থেমে গেল। ঘরের মধ্যে শূন্য নিস্তব্ধতা। ঈশিতা ধীরে ধীরে শেষ খামটা খুলল। ভেতরে ভাঁজ করা একটি চিঠি, সেটা তার নিজের হাতের লেখা। সে পড়তে শুরু করলো। প্রিয় ভবিষ্যতের ঈশিতা, যদি তুমি এই চিঠিটা পড়ো তাহলে বুঝবো তুমি এখনো বেঁচে আছো, আর সেটাই আমার সবচেয়ে বড় জয়। আমি জানি এই কয়েকদিনে তুমি অনেক ভয় পেয়েছো, আমার উপর রাগও হয়েছে, হওয়াই স্বাভাবিক। কিন্তু আমি যদি তোমাকে সব কিছু প্রথম দিনেই বলে দিতাম তাহলে তুমি বিশ্বাস করতে না। তাই তোমাকে ধীরে ধীরে সত্যিটা মনে করিয়েছি। শোনো, দুর্ঘটনার জন্য তুমি দায়ী ছিলে না। হাজারবার নিজেকে শাস্তি দিলেও মা বাবা আর ফিরে আসবে না, কিন্তু তারা কখনো চাইতেন না তাদের মেয়ে নিজের জীবনটাকে শেষ করে দেখ। তাই নিজেকে আর দোষ দিও না। আবার সকাল দেখো, আবার বই পড়ো, আবার কফি বানাও, প্রয়োজনে কেঁদে ফেলো, কিন্তু বেঁচে থাকো। কারণ তোমার জীবন শেষ হয়ে যায়নি, শুধু একটা অধ্যায় শেষ হয়ে গেছে। ভালোবাসা রইল, তোমারই ঈশিতা। চিঠিটা পড়ে ঈশিতার নিজেকে ধরে রাখতে পারল না। সে মেঝেতে বসে অনেকক্ষণ কাঁদল। হয়তো এই কান্না 2 বছর ধরে জমে থাকা সব অপরাধের কান্না। ধীরে ধীরে ভোর হলো। জানলার ফাঁক দিয়ে সূর্যের আলো তখন ঘরে ঢুকতে শুরু করলো। ঈশিতা দরজা খুলল। সে দরজার নিচে এতদিন ধরে প্রতিদিন একটি করে চিঠি পড়ে থাকতো। সেখানে আজ কিছুই নেই। সে মৃদু হেসে নিজের ফাঁকা জায়গাটার দিকে তাকিয়ে রইল। আজ আর কোনো চিঠি আসবে না, কারণ লেখকের বলার মতো আর কিছু বাকি নেই। ঈশিতা রান্নাঘরে চলে গেল। আলমারির ভেতর থেকে আরেকটি নীল রঙের মগ বের করলো। কফি বানালো, বারান্দায় এসে দাঁড়ালো। দীর্ঘদিন পর তার মুখে এক ফোঁটা শান্তির হাসি ফুটে উঠল। আমরা অনেকেই ভাবি সবচেয়ে বড় যুদ্ধটা পৃথিবীর সঙ্গে। আসলে সবচেয়ে কঠিন যুদ্ধটা হয় নিজের ভেতরে। কিছু মানুষ সেই যুদ্ধে হেরে যায়, আবার কিছু মানুষ নিজেরই রেখে যাওয়া আলো ধরে অন্ধকার থেকে ফিরে আসে। ঈশিতাও ফিরে এসেছিল, কারণ কখনো কখনো সবচেয়ে দরকারি চিঠিটা অন্য কেউ লেখে না, মানুষ নিজের সবচেয়ে অন্ধকার সময়ে নিজের জন্যই লিখে রেখে যায়। শেষ হলো আমাদের আজকের গল্প অন্তরাল।
কেমন লাগলো আমাদের আজকের গল্প সেটা জানাতে ভুলবেন না যেন। আর যদি আজকের গল্পটি আমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আরও একটি অজানা গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।